Assalamu alaikum. This is Dr. Meena Sultana welcoming you all to our today's orientation program about our new batch, which is medicine regular batch for the upcoming January session for FCPS midterm. শুরুতে যেটা বলতে চাই যে আমরা যেহেতু ডিসেম্বরে এই ব্যাচটা শুরু করছি, এই ব্যাচের জন্য সবাই সময় পাবে মোটামুটি 6 মাস প্রিপারেশন নেওয়ার। তো অ্যাজ এ মেন্টর সব থেকে বেশি যে কোশ্চেনটা আমি ফেস করি সেটা হচ্ছে যে মিড টার্ম মেডিসিনের জন্য কতদিন আগে থেকে প্রিপারেশন নেওয়া শুরু করব। এইটা আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, যেহেতু মানে আসে যে কেউ বলে যে 4 মাস ধরে প্রিপারেশন নিয়েছি, কেউ বলে 3 মাস, কেউ বলে 6 মাস। তো এটা নিয়ে সবাই অনেক কনফিউজ থাকে। আমি বলবো যে সবার আসলে এটা একটা ইন্ডিভিজুয়াল মানে থাকবে যে ডিসিশনটা আপনার নিজে নিতে হবে। আপনি সবার কাছে আইডিয়া নিবেন সেটা ঠিক আছে, বাট আমাদের সিচুয়েশনটা এক একজনের জন্য এক এক রকম। কারণ এই ফেজে এসে দেখা যায় যে অনেকের এমআরসিপি প্রিপারেশন নেওয়া থাকে, অনেকে পার্ট 1 পাস করা থাকে এমআরসিপি, অনেকে পার্ট 2 পাস করার পরে মিড টার্ম দেয় এমআরসিপি। সো তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তার জন্য এসবিএ মনে করেন যে ফুল প্রিপারেশন নেওয়া, তার ক্ষেত্রে রিটেনের জন্য খুব বেশি ইফোর্ট দিতে হবে না, ক্লিনিক্যাল একটু ইফোর্ট দিলেই সে ইনশাল্লাহ পাশ করে যাবে। অনেকের ক্ষেত্রে আমাদের হয় যে আমরা ট্রেনিংটা কন্টিনিউ করে যাচ্ছি বাট পড়াশোনা সেভাবে গোছানো থাকে না, তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সো এটা আমি বলবো যে ইন্ডিভিজুয়াল ডিসিশন, আপনার প্রিপারেশন কিরকম সেটার উপর ভিত্তি করে আপনার ডিসিশনটা নিতে হবে। এবং আমরা সবাই মোটামুটি ম্যাচিওর এনাফ, সবাই নিজেরটা মোটামুটি বুঝতে পারবো যে কার কতদিন আগে শুরু করা উচিত। 6 মাস আমি বলবো যে একটা আইডিয়াল টাইম। সো এখন থেকে শুরু করাটাই বেটার, শেষের দিকে গিয়ে চাপটা কম পড়বে। আজকের প্রোগ্রাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা আমরা আগামী জুলাই সেশনে যারা মিড টার্ম এক্সাম দিবেন তাদের জন্য ব্যাচটা চালু হতে যাচ্ছে। সো এই ব্যাচে আমরা শুরুতে যেটা করতে চাই যে ফিলিং শেয়ারিং করবেন আমাদের মায়েশা সামিহা আপু, যিনি গত সেশনে এফসিপিএস মিড টার্ম পাস করেছেন। জেনেসিস আপুর এই সাফল্যের সাথে থাকতে থাকতে পেরে আনন্দিত। মাইশা সামি আপু কি আমাদের সাথে আছেন? হ্যালো, মাইশা সামি আপু, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা এখন আপুর মুখে আপুর অভিজ্ঞতা শুনবো কিছুটা। মাইশা সামি আপু, যিনি এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি এবং এমআরসিপি পার্ট 1 কমপ্লিট করা আপুর। আপু, আপনার একটু আচ্ছা আপু, জার্নি আমি থেকে যদি আমি আপনার একটু অভিজ্ঞতাটা একটু শেয়ার করতেন। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ আপু, আপনাকে শোনা হ্যাঁ, যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো থ্যাংক ইউ আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমার ফিলিং শেয়ার করার জন্য। তো আমি সর্বপ্রথম যেটা বলতে চাই, মিড টার্ম নিয়ে আমি একটু কথা বলতে চাই, তারপরে আমি জেনেসিস নিয়ে আমার এক্সপিরিয়েন্স বলবো। তো আমি যখন মানে মিড টার্ম যখন শুরু হয়, আহ শুরুর দিকে পরীক্ষাগুলো আমাদের যে সিনিয়র কলিগরা ছিলেন ওনারা বলতেন যে আরে তুই তো মানে বসলেই পাস, একদম কার টাইমের মতো পরীক্ষা, বসলেই পাস, এরকম শুনতাম যখন মিড টার্ম শুরু হয়। কিন্তু যত সময় গেল, স্পেশালি আমি তো জুলাই 25-এ পরীক্ষা দিয়েছি, তার আহ, এক দুটো আগের সেশন থেকেই শুনলাম যে না, আহ পরীক্ষা কঠিন হচ্ছে, কোয়েশ্চেন্স কঠিন হচ্ছে, অস্কিতে পাস করছে কম। তো তখন মনে হলো না, আসলে ঠিকঠাক ভাবে পরীক্ষা দিতে হবে, অনেক প্রিপারেশন নিতে হবে। যদিও আমার জানুয়ারি 2025-এ এমআরসিপি পার্ট 1 করা ছিল, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে পড়ালেখা শুরু করা দরকার ভালোভাবে। আমি জানুয়ারিতে এমআরসিপি পরীক্ষা দিয়েই আমি ফেব্রুয়ারিতে মিড টার্মের প্রিপারেশন শুরু করি। তো পরীক্ষা দিয়ে আমার কাছে মনে হয়েছে পরীক্ষা এটা একটা পোস্ট গ্রাজুয়েট এক্সাম, যথেষ্ট ইজি তো আসলে অনেক হওয়ার কথা না। স্ট্যান্ডার্ড হয় পরীক্ষা, সুন্দর হয়। আমার কাছে ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। বিসিপিএস অনেক ইন্টারন্যাশনাল লেভেলে মেনটেন করার চেষ্টা করেছে, যারা এক্সামিনার ছিল ওনারা অনেক কোঅপারেটিভ ছিল। কিন্তু পরীক্ষা খুব ইজি ছিল না, পরীক্ষা কঠিনই ছিল। কিন্তু আপনার প্রিপারেশন যদি ভালো থাকে, মানে প্রিপারেশন যদি আপনি ফুললি নেন, অবশ্যই এটা একটা ক্র্যাক করার মতোই পরীক্ষা। ইট ইজ ভেরি মাচ ডুয়েবল।
তো আমার পরীক্ষা দিয়ে যে কিছু জিনিস, কিছু চেঞ্জেস আমার কাছে যেটা মনে হয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট নোটিস করা, সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন শুধুমাত্র অনেকেই সলভ করে যেতে বলছিল যে প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে গেলেই হবে, কিন্তু শুধুমাত্র প্রিভিয়াস কোয়েশ্চেন দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি আসলে কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট বেশি। কিন্তু এখন অনেক ডিফারেন্ট কোয়েশ্চেন্সও আসে। আমাদের সময় মিনিয়ার্স ডিজিজ এর মতো টপিক থেকেও প্রশ্ন আসছে, যেটা আমরা আসলে একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়ি। আর যেটা ইম্পর্টেন্ট অনেক মনে হয়েছে যে ডেভিডসন ছাড়া আসলে কোনো ইয়ে নাই, অল্টারনেটিভ নাই রিটেনের জন্য, এসবিএসএ। অনেক 2 থেকে 3টা প্রশ্ন আসছিল আমাদের সময়, যেখানে প্যাথোফিজিওলজি বা সেলুলার লেভেলের প্রশ্ন ছিল কিছু, যেগুলো আগে কখনোই আসতো না। আগে সবসময় দেখা যেত ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট পর্যন্তই। তো এই জিনিসগুলো এখন ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, যে ডেভিডসন আসলে সবকিছুই অনেক ইম্পর্টেন্ট। আর অস্পিয়স্কের জন্য তো আমরা সবাই জানি যে জলিল স্যারের বইটা পড়তে হবে কমপক্ষে 2বার, অ্যাটলিস্ট 3বার হলে আরো ভালো। আর আমার একটা ফিয়ারের জায়গা ছিল, সেটা হচ্ছে কাউন্সেলিং, হিস্ট্রি টেকিং। এই দুইটা আমি ভাবতাম যে এটা কিভাবে করব। তো এটাতে জেনেসিস মানে ইমেন্সলি হেল্পফুল ছিল। জেনেসিসের যে হিস্ট্রি টেকিং এন্ড কাউন্সিলিং এর যে বইটা, আমি যেটা করেছিলাম, আমি আসলে এটা শুরু থেকে পড়ি নাই। রিটেন আর অস্পিয়াসকে মাঝখানে টাইমটুকুতে পড়েছিলাম, কিন্তু আই উড সাজেস্ট যে একদম শুরু থেকে বইটা কিনে প্রতিদিন 1টা 2টা করে পড়লেই কিন্তু হয়ে যায়, অনেক আগায় যায়। কয়েকবার রিভিশন দিয়ে ফেলতে পারবেন। শুরু থেকে পড়ে রাখাটা ইম্পর্ট্যান্ট, কারণ শেষের দিকে ক্র্যাম করে সবকিছু মাথায় নেওয়াটা ডিফিকাল্ট। তো আমাদের উইক পয়েন্ট কিন্তু আসলে ওইটাই। আর অস্কির মধ্যে অস্কি যেটা, যেখানে হিস্ট্রি টেকিং এক্সামিনেশন, ওইটা দিয়ে আসলে বেশি পার পাওয়া লাগে। ওই জায়গাটা আমাদের যদি আমরা ভালোভাবে ওই জায়গাটা প্র্যাকটিস করতে পারি, তাহলে ওখানে ভালো মার্কস উঠলে কিন্তু পার পাওয়া যায় ইজিলি। তো হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং, এক্সামিনেশন, এগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস ফ্রম দ্য ভেরি বিগিনিং। আর জেনেসিসে আমি তো 2023 সাল থেকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি, ফর এভরি সিঙ্গেল এক্সাম আমি জেনেসিসের উপর আমার আস্থা। কারণ আহ, এটা আনপ্যারালাল, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়। তো অবশ্যই মিড টার্ম আমি আমি ছিলাম লং ব্যাচে ছিলাম না, আমি রেগুলার ব্যাচে ছিলাম। তো প্রত্যেকটা ক্লাস আমি বলবো, যদি আপনারা সময় মতো করেন, মানে যেই দিন যে ক্লাস ওই দিনই ক্লাসটা করা, এবং ওই ক্লাসের যে পরীক্ষাটা পরের উইকে ওই সময় পরীক্ষাটা দেওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পড়া ঝুলায় রাখেন, শেষের জন্য রেখে দেন, তাহলে সব খালি পড়া জমতেই থাকবে আর পড়া হবে না। তো সময় মতো ক্লাস করায় এবং সেটা পড়ে ফেলে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনার দেখা যাবে সময়ের আগে সিলেবাস একবার কমপ্লিট, তারপর আপনি রিভিশনের সময় পাবেন। এবং যখন যে টপিকটা পড়াবে, ডেভিডসন সেটা পড়ে ফেলতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন সেই টপিকের সলভ করে ফেলতে হবে, সাথে ওই টপিকের রিলেটেড যে সব অসপি আছে জলিল স্যারের বইয়ে, সেটাও একবার শেষ করে ফেলতে পারলে ভালো। আর জেনেসিসের যে মেন্টর, ওনারা তো খুব সুন্দর করে আসলে বলে দেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কনসাইজ করে দেন, পড়াটা গুছিয়ে দেন। আমি সব মেন্টরই মাসাল্লাহ অনেক ভালো, নাদিয়া আপু, সুজা ভাই, দুর্না আপু, আনিকা আপু, নাম মানে ওনাদের নাম মেনশন না করলেই না, অনেক সুন্দর করে ওনারা ক্লাস নেন। আর ইয়েতে অসপি ব্যাচ যেটা, সেটাতে আমি অবশ্যই বলবো অফলাইনে গিয়ে প্র্যাকটিস করবেন। আমরা প্রথম থেকে, আপনারা যখন থেকে প্রিপারেশন শুরু করবেন, আপনার ট্রেনিং এ থাকলে অবশ্যই আপনার হসপিটালে প্রতিদিন এক্সামিনেশন, প্রতিদিন একটা করে এক্সামিনেশন প্র্যাকটিস করলেও কিন্তু হাত চলে আসে। এক্সামিনেশন প্র্যাকটিসের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এক্সামিনেশন এতটা প্র্যাকটিস করবেন যেন এটা আপনার রিফ্লেক্স হয়ে যায়। মানে আপনার যেন চিন্তা করতে না হয় যে এর পরের স্টেপ কি। এটা রিফ্লেক্স হয়ে যাবে, যেন আপনি টাইমলি শেষ করতে পারেন এবং ক্রসিং এর জন্য এক্সামিনারকে এনাফ টাইম দিতে পারেন। আর হসপিটালে প্র্যাকটিস করলে অনেক সময় দেখা যায় আমরা যতই আমাদের কলিগদের সাথে প্র্যাকটিস করে, আমাদের ভুল ধরিয়ে দেওয়ার মানে সবসময় একদম এক্সাক্ট ইয়েটা হয় না, অনেকেই অনেক স্টেপ মিস করে বা সবসময় ভুল ধরে দেওয়া যায় না। এই জন্য জেনেসিসের যে অফলাইন ক্লাসগুলো, ওখানে গিয়ে যদি আপনারা প্র্যাকটিস করেন, কয়েকজন মেন্টর আপনার সামনেই থাকবে, আপনারা ওনাদের সামনে প্র্যাকটিস করলে আপনার ভুলটা ওই মুহূর্তে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, এবং পরবর্তীতে আপনি হসপিটালে প্র্যাকটিস করলেন। তো এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা, মানে হ্যান্ড এক্সামিনেশন আমি চিন্তাও করি নাই, মানে কেউ চিন্তা করে না যে হ্যান্ড এক্সামিনেশন চলে আসবে।
তো জেনেসিস হ্যান্ড এক্সামিনেশনটা খুব ভালোভাবে করছিলাম, এবং করে আমি আমাদের হচ্ছে ফিফথ ইয়ারের আমাদের ওয়ার্ক ক্লাসেস নেওয়া লাগে, তো তখন ওদেরকেও করাইছিলাম কয়েকবার। করে পরে অ্যাকচুয়াল এক্সামে দেখি আমাদের হ্যান্ড এক্সামিনেশন চলে আসছে। তো ওটা খুবই আমার জন্য সুবিধা ছিল। আর জেনেসিসের দুইটা জিনিস বলবো যে দুটা আমার জন্য খুবই আই ওপেনিং ছিল। একটা হচ্ছে যে ম্যাজিক্যাল সেশনটা হয় হিস্ট্রি টেকিং কাউন্সিলিং এর, আর একটা হচ্ছে মক। তো ম্যাজিক্যাল সেশন যেটা আমি তো বললাম, হিস্ট্রি টেকিং কাউন্সিলিং আমার জন্য অনেক ভয়ের একটা জায়গা ছিল। তো যেদিন ম্যাজিক্যাল সেশনটা হলো ওদিন আমাদেরকে 3 মিনিট করে সময় দেওয়া হয়েছিল এক একটা হিস্ট্রি টেকিং কাউন্সিলিং এর জন্য। ওয়ার এক্সামে হিস্ট্রি টেকিং 10 মিনিটস, 7 মিনিটস আর কি শেষ করতে হয়, কাউন্সিলিং 5 মিনিট। তো আমরা দেখলাম কি 3 মিনিট কেন, 1-2 মিনিটও কথা বলতে পারছি না। তো তখন রিয়েলাইজ করলাম যে আসলে কতটা ল্যাকিং, আমরা আসলে কতটা পারি না। এরপরে নাদিয়া আপু একটা ক্লাস নিলেন, ওই ক্লাসটা করার পরে একদম 100% ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে আসলে হিস্ট্রি নিতে হয়, কাউন্সিলিং করতে হয়, মানে কোনো গ্যাপ থাকে না। ইট ওয়াজ ইমেন্সলি হেল্পফুল। আর মকটা দিয়ে আমি, মক দুটো ছিল, একটা দিতে পারি নাই, শিখছিলাম। আর একটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে না, দিস ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একদম এক্সামের এনভায়রনমেন্টে পরীক্ষা হয়। আর সেদিন আমি আইডেন্টিফাই করছি যে আমার আসলে ল্যাকিং গুলো কোথায়, কোথায় আমি ভুল করছি এক্সামিনেশনে, কারণ হিস্ট্রি টেকিং কোথায় আমার ভুলগুলো হচ্ছে। তো ওইগুলোর ব্যাপারে কেয়ারফুল হলাম, ওগুলোর উপর প্র্যাকটিস করলাম, এবং অ্যাকচুয়াল এক্সামে গিয়ে আলহামদুলিল্লাহ সেই মিস্টেক গুলো হয়নি। তো আপনাদেরকে বলবো আপনারা রেগুলারলি ক্লাস করবেন, রেগুলারলি পরীক্ষা দিবেন, অফলাইনে গিয়ে অস্কি ক্লাস করবেন, এক্সামিনেশন প্র্যাকটিস করবেন, একে অপরকে বলা প্র্যাকটিস করবেন, মক গুলো দিবেন। ইনশাআল্লাহ মিড টার্ম আপনাদের পাস হয়ে যাবে। ইটস আ ভেরি মাচ ডুয়েবল এক্সাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ মাইশা আপুকে। ওয়েলকাম আপু আপু। আপনার অভিজ্ঞতাগুলো থেকে ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষার্থী যারা তাদের অনেক কিছু কাজে লাগবে। আমাদের সাথে যুক্ত আছেন মেহরাঙ্গিস রহমান আপু, এফসিপিএস ফাইনাল পার্ট এমআরসিপি ইউকে। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আপু, আমাদের পরবর্তী যারা পরীক্ষার্থী এই জানুয়ারিতে পরীক্ষা দিবে এবং সামনে জুলাইয়ে, তাদের জন্য আপনার কিছু উপদেশ আমরা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। জি এক মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আপু? জি আপু, একদম ক্লিয়ার। আচ্ছা, সরি একটু দেরি হয়ে গেল। আচ্ছা, সবাইকে ফার্স্টে হচ্ছে ওয়েলকাম করছি আজকের প্রোগ্রামে। অনেকেই আজকে দেখলাম কয়েকজন জয়েন করেছেন, হয়তো যারা নেক্সট এই ব্যাচে আছেন তারা হয়তো অনেকে এসেছেন, বা অনেকে হচ্ছে অনলাইনে শুনছেন, পরবর্তীতে বা পরবর্তীতে রেকর্ডেড ভিডিওটা শুনবেন। সো তাদের জন্য বলছি যে আপনারা হয়তো অলরেডি জানেন যে আমাদের নেক্সট সেশন থেকে মিড টার্ম পরীক্ষাটা একটু আগে হবে। এটা মনে হয় দিয়ে দিয়েছিল, তাই মানে আমি যতদূর জানি। মিনহাজ আপু ঠিক আছে তো না? জুলাইয়ের আপু, পরীক্ষাটা পার্ট প্রবাবলি ওয়ান একটা, জুনে হবে। পার্ট ওয়ান আগে হওয়ার কথা, মিড টার্মের ক্লিয়ার এখনো জানি না আপু। আচ্ছা, ঠিক আছে। আমি যতদূর শুনছিলাম যে মিড টার্মটা মনে হয় আগায় আসবে। আচ্ছা, যাই হোক, যেটাই হোক, মানে আগালেও 1 মাসের মতো হয়তো আগাতে পারে যদি হ্যাঁ হ্যাঁ আপু, আগায়। হ্যাঁ আপু। হ্যাঁ, জুন মাস থেকে হবে। তো এটার জন্য আচ্ছা যে আচ্ছা যে আচ্ছা। অনেকে, মানে এটা যেহেতু ফার্স্ট মানে গ্রুপ, মানে যারা পরীক্ষা দিবেন জুনে, কারণ এখন থেকে মানে যারা এর আগে পরীক্ষা দিয়েছেন, এফসিপিএস পার্ট ওয়ান বলেন, মিড টার্ম বলেন, বা এফসিপিএস ফাইনাল, সব পরীক্ষায় দুইটা সেশন ছিল। একটা হচ্ছে জানুয়ারি আর জুলাই। সো এখন থেকে মিড টার্মটা যে ট্রেনিং এ, যেহেতু সবাই এখন মিড টার্ম দিয়ে অন্য ডিপার্টমেন্টে জয়েন করে, ওটার প্রবলেম হয় দেখে অনেকে হচ্ছে মানে পরে জয়েন করতে পারে না, 6 মাস গ্যাপ হয়ে যায়। আবার অনেক জায়গা দেরি করে গেলে নিতে চায় না। সো এগুলো সবকিছু চিন্তা করে স্যাররা আর কি জুনে পরীক্ষাটা অ্যারেঞ্জ করতে চাচ্ছেন। সো যেটাই হোক, এই জন্য আর কি আমাদের ব্যাচগুলো ওইভাবে আগানো হচ্ছে, ক্লাসগুলো ওইভাবে আগায় নেওয়া হবে। এটাতে ভয় পাওয়ার মতো কিছু নাই। তো যারা শুরু করছেন তাদের জন্য বলছি যে আপনারা এখন যেহেতু, আমি ধরে নিলাম আপনারা একদম বিগিনার, মানে জাস্ট পার্ট ওয়ান, এফসিপিএস পার্ট ওয়ান দিয়েছেন, আপনারা হয়তো কোনো
পরীক্ষার প্রিপারেশনই নেন নাই। কারণ এমআরসিবি তো আসলে একটা মানে এটা তো ম্যান্ডেটরি কিছু না, এটা অনেকে দেয় দেয় না, সবার দেওয়াও থাকে না। সো তাদের প্রিপারেশন ডিফারেন্ট। আপনি চিন্তা করবেন যে আমি একদম যদি ফার্স্ট পরীক্ষা দিয়ে থাকি পার্ট 1, আমি এখন থেকে মিড টার্মের প্রিপারেশন নিচ্ছি, সো আমার ওইভাবে ডেভিডসনটা পড়তে হবে। এখন কিভাবে ডেভিডসনটা পড়বেন, পার্ট 1-এ পড়ে এসেছেন একভাবে, আবার হচ্ছে মিড টার্মে একভাবে পড়বেন, আবার হচ্ছে আবার এফসিপিএস ফাইনাল যখন দিবেন তখন হচ্ছে আরেকভাবে পড়তে হবে। সো কিভাবে ডেভিডসনটা পড়বেন বা কিভাবে আপনি অসপি বা ক্লিনিক্যাল পার্টগুলো পরীক্ষা নেবেন, আপু মাইশা আপু যেটা বলছিলেন যে আপু কতবার পরীক্ষা দিয়েছে, যারা একদম নতুন পরীক্ষা দিয়ে এসেছে, হ্যাঁ, তারা আপনাদের সাথে আরো জিনিসটা ভালো মতো শেয়ার করতে পারবে। কারণ আমি তো পাশ করেছি 2021 সালের জুলাইতে। হ্যাঁ, আমার সময় আমি যেটা পেয়েছি, আপু এখন আরো মানে যেহেতু আপুর সবকিছু নিউ, না মাত্র পরীক্ষা দিয়ে আসে, আপু আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা আরো ভালো মতো শেয়ার করতে পারবে যে আপনি কিভাবে অসপি পড়তে হবে, কিভাবে আপনার ক্লিনিক্যাল পার্টটা প্রিপারেশন নিতে হবে, কিভাবে আপনি রিটেনের জন্য, রিটেনে তো আপনাদের আবার দুই ভাবে কোয়েশ্চেন হয়, একটা হচ্ছে আপনার এসবিএ আর একটা হচ্ছে এসিকিউ। সো আপনারা যারা এসেছেন তারা অলরেডি সবাই পার্ট 1 এসবিএ কিন্তু পরীক্ষা দিয়ে এসেছেন, মানে এমন না যে এসবিএ এর সাথে আপনারা কেউ পরিচিত না, কিন্তু এখানে এসবিএটা কিভাবে পড়তে হবে সিনারিও বেসড আপনারা খেয়াল করলে দেখবেন প্রিভিয়াস যে মিড টার্মের কোয়েশ্চেন গুলো, মিড টার্মে কিন্তু মানে 99% কোয়েশ্চেনই হবে হচ্ছে আপনার সিনারিও বেসড। সো আপনি যদি সিনারিও না বুঝতে পারেন বা সিনারিও না ধরতে পারেন তখন আপনার অ্যান্সার করতে সমস্যা হবে। অনেকে যেটা বলে মিড টার্ম অনেক কঠিন একটা পরীক্ষা বা মানে অনেক কঠিন, ভয় দেখানো, বা এটা আসলে ওরকম কিছু না। মাইশাপুর একটা কথা বল মানে আমার খুব ভালো লেগেছে যে ইটস আ ডুয়েবল থিং, মানে এটা তো সবাই পাশ করে আসছে এবং ম্যাক্সিমাম মানুষই আল্লাহর রহমতে পাশ করে যাচ্ছে। খারাপ হচ্ছে, খারাপ হওয়ার পার্সেন্টেজটা আস্তে আস্তে বাড়ছে, কারণ কোয়েশ্চেনের আসলে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড চেঞ্জ হচ্ছে, সেই জন্য। তো আপনাদের যাতে খারাপ না হয় সেটার জন্যই হচ্ছে আমাদের যে এই ব্যাচগুলো সাজানো, ওইভাবেই ক্লাস নেওয়া, ওইভাবেই হচ্ছে আমাদের কোর্সগুলো আউটলাইন করা হয়, যাতে আপনাদের আরো বেশি সুবিধা হয়। কারণ প্রত্যেকবার পরীক্ষা হলে কিন্তু এটা সবার জন্য একটা লার্নিং, এটা যেমন হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছেন নেক্সট ডে তাদের জন্য একটা লার্নিং, আমরা যারা হচ্ছে মেন্টর আছি আমাদের জন্য একটা লার্নিং। সো আমরা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা থেকে বোঝার চেষ্টা করছি স্যাররা মানে কিভাবে কোয়েশ্চেনটা করতে যাচ্ছেন বা কোনটার উপরে গুরুত্ব দিতে চাচ্ছেন। সো সবকিছু চিন্তা করেই হচ্ছে আপনার কোর্সের আউটলাইন গুলা করা। এখন আজকের ক্লাসে তো আসলে পড়ানোর ব্যাপারটা কিছু না, আজকে জিনিসটা হচ্ছে যে আপনাদের কিভাবে পড়তে হবে বা কিভাবে আপনারা স্টার্ট করলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমাকে যদি এখন এই প্রিপারেশন পিরিয়ডটাও কিন্তু এক একজনের জন্য এক এক রকম। হ্যাঁ, সবাই একভাবে প্রিপারেশন নেয় না। কিন্তু আরেকটা জিনিসও হচ্ছে আপনি সবার কথা শুনে আপনাকে মানে ভড়কাই গেলেও হবে না। আপনাকে সব মানে আপনি আজকে যেমন শুনছেন এক একজন মানে মেন্টর আপনাকে বলবে, তারপরে আপনার নিজের একটা ইন্ডিভিজুয়ালাইজড একটা মানে প্ল্যান করতে হবে যে আমি কিভাবে পড়বো। আপনি সেটা কি যে যেটা করতে পারেন, আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে সহজ, যে আপনি যখন ডেভিডসনের একটা চ্যাপ্টার পড়বেন, ওই চ্যাপ্টার থেকে আপনি এসবিএটা পড়ে ফেললেন, এসিকিউটা পড়ে ফেললেন, অসপি পড়ে ফেললেন, এবং রিলেটেড যে ওখান থেকে এক্সামিনেশন হতে পারে বা ওখান থেকে রিলেটেড যেসব কাউন্সিলিং আসতে পারে, হিস্ট্রি টেকিং আসতে পারে, ওই জিনিসগুলাও আপনি মাথার মধ্যে চিন্তা করে ফেলেন যে আমার এটা এটা এখান থেকে কাউন্সিলিং আসতে পারে, এটা আমার প্রসিডিউর আসতে পারে, এখান থেকে আমার কি বলে এটা এক্সামিনেশন আসতে পারে। যেমন সব চ্যাপ্টারে তো এক্সামিনেশন নাই, হ্যাঁ, বড় বড় চ্যাপ্টার গুলো এক্সামিনেশন আছে। সো সেইখান থেকে আমার কি কি এক্সামিনেশনে কি কি জানতে হবে সেই জিনিসগুলা করে মানে আপনি মানে প্র্যাকটিস করে ফেললেন। এক্সামিনেশন আপু যেটা বলছিলেন মিনহাজ আপু যে বা এবং সামি আপু সবাই, যে আপনার যে এক্সামিনেশনের প্রসিডিউরটা আপনার এটা এত স্মুথ হতে হবে, পরীক্ষার হলে চিন্তা করে উপায় মানে আপনি করতে পারবেন না। আপনি চিন্তা করে করতে গেলেই স্যার বুঝবে যে ইউ আর নট ওয়েল প্রিপেয়ার্ড। সো স্যারকে বা ম্যাডামকে কাউকে এটা বোঝানো যাবে না যে আপনার কোথাও কোনো ল্যাকিংস আছে। আপনি আপনার 100% দিয়ে আপনি কনফিডেন্টলি এক্সামিনেশন আপনাকে ওখানে করে আসতে হবে। এখন সেটা করার জন্য আপনাকে কি করতে হবে, সেটা করার জন্য আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন এটা কিন্তু এমন মানে কঠিন কোনো কিছু না, কারণ এখন পর্যন্ত আপনার হচ্ছে দেখা গিয়েছে যে নর্মালি দেখা যায় যে স্যাররা শুধুমাত্র প্রসিডিউরটা দেখতে চাচ্ছেন, কিন্তু এখন আমরা এই জানুয়ারি পরীক্ষাটা হলে বুঝতে পারবো, কারণ এখন অনেক কথা হচ্ছে যে এগুলা নিয়ে ফাইন্ডিং সহ পেশেন্ট দেওয়ার জন্য স্যাররা ম্যাডামরা চাচ্ছেন। সো এটাও দিতে পারে। সো এটা এমন কোনো কঠিন জিনিস না যে আপনি পারবেন না, কারণ আপনি তো 5 বছর পর ঠিকই ফাইনাল দিবেন, তখন তো ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় আপনাকে এগুলা লাগবেই। হ্যাঁ, আর এক্সামিনেশন প্রসিডিউর বা ফাইন্ডিংস, মনে করেন সাপোজ রেসপিরেটরিতে আপনাকে কি কি ব্রেথ সাউন্ড শুনতে হবে, অ্যাডেড সাউন্ড শুনতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি যখন এফসিবিএস এমবিবিএস ফাইনাল পরীক্ষা দিয়েছেন তখনও কিন্তু প্র্যাকটিস করে এসেছেন। এখন হয়তো একটু কঠিন লাগছে কারণ 2 বছর হয়তো আমাদের ওইভাবে প্রসিডিউর মেনে করা হয়নি। বাট ওয়ার্ডে তো রুগী দেখছেন, ওয়ার্ডে যখন একটা স্যারকে একজন স্যার বা ম্যাডামকে আপনি বেড প্রেজেন্ট করছেন তখন তো পেশেন্টের ফাইন্ডিংস কি কি
কি আছে সেটা সহই আপনি বলে আসছেন। সো এক্সামিনেশন মানে এক্সাম হলে আপনি কেন পারবেন না? সো এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই, আগের থেকে নার্ভাস হয়ে যাওয়া, অ্যাংশাস থাকার এগুলো কোনো কিছু নাই। আপনি জাস্ট গো উইথ দ্য ফ্লো। হ্যাঁ, আপনারা যে এই ব্যাচে যারা ঢুকবেন, মানে যখন প্রত্যেকটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে ক্লাসটা করে ফেলবেন। ক্লাসটা যদি জমেও থাকে, যেমন অনেক সময় হয় না, আপনার বাসায় হয়তো কোনো একটা প্রবলেম আছে বা কোনো একটা প্রোগ্রাম আছে, কিছু আছে, আপনার হয়তো একটা ক্লাস মিস হচ্ছে, আপনি কি করবেন, আপনি হচ্ছে পরবর্তীতে ওই ক্লাসটা যেভাবে হোক, ভেঙে ভেঙে হোক বা আপনার হচ্ছে স্পিড বাড়াই দিয়ে হোক, মানে সাপোজ 1x এ আপনার নর্মাল ক্লাস থাকে, আপনি সাপোজ যদি আপনি ওই জিনিসটা নলেজটা ভালো থাকে আপনার ওই চ্যাপ্টার, আপনি 1.5x আপনি স্পিড বাড়াই দিয়ে ক্লাসটা করে ফেলেন। বাট ক্লাসটা করে ফেলেন, ক্লাসটা করলে কি আপনার একটা আইডিয়া হবে যে ওই চ্যাপ্টার থেকে আপনার কি কি টপিক জানতে হবে। তারপরে এক্সামটা দিয়ে ফেলেন। এক্সাম সাপোজ আপনি ওই চ্যাপ্টারটা পড়েনি নাই, আপনি জাস্ট ক্লাসটা আপনার করা হয়েছে, বাট আপনি এক্সামটা দিলে আপনি বুঝতে পারবেন যে ক্লাসটা করার পরে প্লাস আপনার তো একটা রেসিডুয়াল নলেজ আছেই অলরেডি। সো এই রেসিডুয়াল নলেজের উপর বেস করে আপনি কতটুকু অ্যান্সার করতে পারছেন। পড়ে দিতে পারলে তো খুবই ভালো, বাট আমি বলছি যখন পড়া হয় না, মানে আমি আসলে নিজেও ফাঁকিবাজ অনেক স্টুডেন্ট। তো হচ্ছে যারা বলছি যে ফাঁকিবাজি থেকেও বড় কথা হচ্ছে অনেক সময় দেখা যায় সুযোগের জন্য পড়া হচ্ছে না। সো পড়া হয় নাই দেখে আমি এক্সামটা অ্যাটেন্ড করবো না বা আমি হচ্ছে ওই ক্লাসটাতে যাব না, এইটা করা যাবে না। হ্যাঁ, যতটুকুই পারছেন বা যেটাই পারছেন সেটাই হচ্ছে আপনি করে এক্সামটা দিয়ে ফেলেন। আপনি কিছুই পারলেন না, এখানে এই মার্কস দিয়ে তো আপনার কিছু যায় আসবে না, কিন্তু আপনি পরীক্ষাটা দিলে এটা আপনি একটা এক্সপিরিয়েন্স গেইন করবেন। আপনি বুঝতে পারবেন যে আমার কোন জিনিসটা, মানে কোন টপিকটা আমি কম পারছি বা কোন টপিকটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই নেই, ওইটা আমার জোর দিয়ে পড়তে হবে, এটা একটা আপনি আইডিয়া পাবেন। এটা করছেন, সাথে সাথে আপনি কি করবেন, আমাদের ক্লাসগুলো দেখা যায় ওইভাবে সাজানো হয় যে আপনি টপিক সাপোজ রেসপিরেটরি ক্লাসটা হলো রিটেনের, তারপরে রেসপিরেটরি এক্সামিনেশনের ক্লাসটাও হয়ে যায় আশেপাশে একটা টাইমে। সো আপনি তখন ওই রেসপিরেটরি এক্সামিনেশনটা আপনি প্র্যাকটিস করে ফেললেন। এখন রেসপিরেটরি এক্সামিনেশন কি কিভাবে আসতে পারে, কি কি ক্লু দিয়ে আসতে পারে, আপনারা হয়তো এর আগের কোয়েশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করেন বা যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে যদি আপনার এক্সপিরিয়েন্স শুনেন, তাহলে দেখবেন যে অনেক সময় থাকে জাস্ট একটা সিমটম দিয়ে বলে দেন হাউ উইল ইউ এক্সামিন দিস পেশেন্ট। সো আপনার এরকম কি কি সিমটম দিয়ে কিভাবে আপনাকে এক্সামিনেশনে ঢুকতে পারে বা আপনার কি কি রিলেভেন্স দেখতে চাইতে পারে, এই ক্লাসগুলো করলে আপনার একটা আইডিয়া হবে। তখন আপনি ওই জিনিসটা আপনার মতো করে গুছায় আপনি এক্সামিনেশনটা প্র্যাকটিস করে ফেলেন। প্র্যাকটিসটা কি ক্লাসে তো একবার করছেন, ওই একবার করেও হবে না, আপনাকে ওয়ার্ডে আপনার যে পার্টনার থাকবে বা আপনার কলিগ বা ফ্রেন্ডস যেই থাকুক তাদের সাথে বসে আপনি আবার ওই একটা পেশেন্টের উপরে করেন। দরকার হলে নর্মাল পেশেন্ট, আপনি রেসপিরেটরি হয়তো ব্রঙ্কিয়েক্টাসিস পাচ্ছেন না, আপনি সিওপিডি পাচ্ছেন না, সাপোজ কোনো ফাইন্ডিংসই নাই পেশেন্টের, নর্মাল একটা পেশেন্ট, অন্য সিস্টেমের একটা পেশেন্ট, আপনি তারপরে জাস্ট হচ্ছে প্রসিডিউরটা আপনার ঠিক মতো হচ্ছে কিনা, আপনার হাত ঠিক মতো বসছে কিনা, কোথায় কিভাবে দেখা উচিত সেই জিনিসগুলো আপনি করছেন কিনা, সেটার জন্য আপনি এক্সামিনেশনটা প্র্যাকটিস করেন। এইটা। আর একটা হচ্ছে অসপি, অসপি ক্লাসগুলো হচ্ছে রিটেনের মাঝখানে মাঝখানে আপনার এবং ক্লিনিক্যালের মাঝখানে মাঝখানে অসপি ক্লাসগুলো হয়ে যাবে। সো যখন ওই জিনিসটা হবে তখন আপনি অসপি ক্লাসগুলোর ব্যাপারেও একটা আইডিয়া পাবেন যে এই মনে করেন আমি বারবার রেসপিরেটরি বলছি কারণ আমি রেসপিরেটরি ক্লাস নেই মেইনলি। তো রেসপিরেটরি ক্লাসটা হলে তখন আপনি সাথে সাথে অসপি যদি আপনার এক্সরে রেডিওলজি ক্লাসটা হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার রেসপিরেটরি থেকে কোন কোন রেডিওলজি কোন কোন জিনিসটা লাগবে, হ্যাঁ কোন এক্সরে গুলা লাগবে, কোন সিটি স্ক্যান গুলা লাগবে, হ্যাঁ স্পাইরোমেট্রি লাগবে। সো এই জিনিসগুলো আপনার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। সো এই জন্য রেগুলার ক্লাসগুলো করা, সাথে সাথে যে আপনার যেই যতটুকু পারেন আপনি পড়েন, পড়লে দেখা যাবে আপনার তো এখানে একবার ক্লাস শেষ করেই শেষ হয়ে যাচ্ছে না, আপনার এখানে ক্লাস শেষ করার পরে তারপরে মক টেস্ট আছে, মডেল টেস্ট আছে, তখন আবার হচ্ছে কিছু রিভিশন ইয়ে হবে, আপনার রিভিশন এক্সাম আছে। সো এগুলো যখন আপনারা দিবেন তখন দেখবেন আলটিমেটলি একটা চ্যাপ্টারে যদি কোনো কিছু বাদও থেকে থাকে ফার্স্ট টাইমে, আপনার সেকেন্ড টাইমে যে ওইটা দেখা যাবে হচ্ছে আপনার পড়া হয়ে যাচ্ছে। আম, তো দেখা যাবে যে আপনার ওইটা পরে মানে পরবর্তীতে নেক্সট টাইম এটা কাভার হয়ে যাচ্ছে। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আর পরীক্ষা যেটাই যে বলুক কঠিন হচ্ছে বা হচ্ছে আপনার পরীক্ষা আগায় আসছে, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের যেটা করতে হবে আমাদের এমন ভাবে প্রিপারেশন নেওয়া থাকে যাতে যাতে আমরা যখনই এক্সামে হোক, জুনের ফার্স্টে হোক, জুনের মিডলে হোক, জুনের লাস্টে হোক, আমরা যাতে ওয়েল প্রিপেয়ার থাকি। হ্যাঁ, এখানে স্ট্রেস নিয়ে দেখা যায়, মানে আমার নিজের ক্ষেত্রে এটা হয়, যখন বেশি কোনো কিছু নিয়ে স্ট্রেস আউট থাকে তখন আর ওটা কিছুই হয় না। সো এরকম স্ট্রেস আউট হওয়ার মতো কিছু নাই। আপনারা আপনাদের মতো প্রিপারেশন নেন। আর জেনেসিস সবসময় আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবে। আপনাদের আজ জন্য আলাদা একটা গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপে, এবং হোয়াটসঅ্যাপে দেখা যাবে সব মেন্টরই ওই গ্রুপে মোটামুটি থাকেন, এবং তারা যে কোনো সময় আপনারা যে কোনো কোয়েশ্চেন করলে তারা আপনার কোয়ারির অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সাথে হচ্ছে আমাদের জেনেসিসের স্টাফ যারা আছেন তাদেরও নাম্বার দেওয়া থাকে, আপনাদের সাথে হটলাইন নাম্বার শেয়ার করা থাকে, সেটা নিয়ে আপনাদের ব্যাচের কোনো প্রবলেম থাকলে আপনারা শেয়ার করতে পারবেন। মানে ওভারঅল মিড টার্ম রিলেটেড আপনার কোনো কোয়ারিজ, সেটা পড়াশোনার রিলেটেড হোক, সেটা সিস্টেম রিলেটেড হোক, এক্সাম রিলেটেড হোক, যে কোনো কিছুই হলে আপনার যে কোনো সময় মানে জেনেসিস মিড টার্ম গ্রুপ ব্যাচ থেকে বা জেনেসিস মিড টার্মের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা থেকে আপনারা হেল্প পাবেন।
সো আমি এখানে বেশি কথা বলছি না, কারণ বাকি মেন্টরও আপনাকে অনেক কিছু বলবে, গাইডলাইন দিবে। সো অলরেডি আপনারা এই ক্লাস করেই কিছুটা মানে মোটামুটি সবকিছুই আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনারা শুরু করবেন বা কিভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করবেন। তো শেষ করছি আমি, থ্যাংক ইউ। ওকে, পরবর্তী সেশনে তাদের অনেক কিছু বিষয় আনিকা হোসেন আপুকে, আপু এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, এমআরসিপি পার্ট ওয়ান, সরি এমআরসিপি বেসিস ক্যান্ডিডেট আপু। আনিকা হোসেন আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে মিনহাজ আপু? কি হ্যাঁ শোনা যায়? আপু শোনা যাচ্ছে, আপু ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, আসসালামু হ্যাঁ আলাইকুম আপু। সবাইকে। আসসালামু আপু আলাইকুম। আমাদের নেক্সট, হ্যাঁ হ্যাঁ আপু শুরু করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তো আজকে হচ্ছে জুলাই 26 যে রেগুলার ব্যাচ মিড টার্মে, সে ব্যাচের হচ্ছে ওরিয়েন্টেশন। তো আপনাদের ইনশাল্লাহ জুলাই তো না, জুনে পরীক্ষা হবে। আমরা জানি যে এখন হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান আর হচ্ছে মিড টার্ম হচ্ছে জুনে চলে আসছে। সো আপনারা কিন্তু হিসেবে 1 মাস কম পাচ্ছেন। যদিও এখন থেকে যদি হচ্ছে প্রিপারেশন করেন, আমি মনে করি মোর দেন এনাফ। আপনি মের 31 তারিখের মধ্যে আপনি ইনশাল্লাহ প্রিপেয়ার হয়ে যাবেন। আমরা চেষ্টা করবো যে হচ্ছে ওভাবেই আপনাদেরকে প্রিপেয়ার করে দেওয়া, যাতে হচ্ছে আপনি রিটেন অসপি সবগুলা মানে মিড টার্মের যে হচ্ছে এক্সামগুলো থাকে সবগুলোতে একবারে পাশ করে আসবেন। কিন্তু এর জন্য আপনার দরকার যে হচ্ছে আপনার রেগুলারিটি, আপনার সিনসিয়ারিটিটা একটু মেনটেন করা আমাদের সাথে। আমরাও হচ্ছে ধরেন আগে যে প্যাটার্ন ছিল মিড টার্মের, সেখান থেকে কিন্তু দিন দিন হচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আর এখন বর্তমানে একটা রিউমার আছে যে হচ্ছে মিড টার্মটা খুব সোজা কোশ্চেন, সবাই পাস করতেছে। কিন্তু আপনি যদি দেখেন যে হচ্ছে মিড টার্মে কিন্তু আগের থেকে সে তুলনায় গত সেশনে ফেল কিন্তু অনেক, প্রায় 100 থেকে 150 জন হচ্ছে খারাপ হচ্ছে। সো দিন দিন যেমন হচ্ছে এক্সামিনেই বাড়ছে, ফেলের রেটটাও কিন্তু বাড়ছে। রিটেনেও আগে যেমন হচ্ছে রিটেনে এত ফেল করতো না, কিন্তু এবারও রিটেন অনেক ভালোই ফেল হয়েছে, কারণ হচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, স্যারদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, অসপি প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যে হচ্ছে আপনারা যদি হচ্ছে রেগুলার ক্লাসগুলা করেন, জেনেসিসে যে হচ্ছে প্রতিদিন যে সিস্টেম ওয়াইজ ক্লাসগুলা হয়, সেগুলো আমরা হচ্ছে চেষ্টা করব যে হচ্ছে ইম্পর্টেন্ট যে টপিকসগুলা থাকে যে হচ্ছে সেগুলা হচ্ছে দাগিয়ে দেওয়া, ডেভিডসনটা ধরে ধরে। আমাদের মেইন কম্পোনেন্ট যেটা থাকবে হচ্ছে 4টা জিনিস। একটা হচ্ছে আপনি ডেভিডসন, রিটেনের জন্য শুধু হচ্ছে ডেভিডসন পড়বেন, এসবিএ এসএ কিউ সব হচ্ছে ডেভিডসন থেকে আসবে। আর সাথে হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য রিটেন এইট, আমরা হচ্ছে মিড টার্মের একটা রিটেন এইট এসবিএ বই এনেছি। আমরা চেষ্টা করেছি যে প্রিভিয়াস ইয়ারের এসবিএ বিসিপিএস এর এবং কিছু প্র্যাকটিস এসবিএ গুলো ওই এসবিএ বইটার মধ্যে রাখা। আপনারা প্র্যাকটিসের জন্য রিটেন এইট এসবিএ বইটা রাখতে পারেন। আর সাথে অবশ্যই জলি স্যারের অসপি বইটা। আপনি হচ্ছে রিটেনে আপনি ধরেন রেসপিরেটরি পড়তেছেন বা কার্ডিওলজি পড়তেছেন, সাথে হচ্ছে জলি স্যারের যে হচ্ছে অসপি বইটা, ওটা হচ্ছে আপনি রিটেন রেসপিরেটরি বা হচ্ছে কার্ডিওলজি পার্টটা পড়ে ফেলবেন। এতে হবে কি আপনার যে হচ্ছে ইনভেস্টিগেশনস, ধরেন 7টা ইনভেস্টিগেশনস বা হচ্ছে 4টা ট্রিটমেন্ট, ওগুলা হচ্ছে জলি স্যারের অসপি বইটা অনেকটা সুন্দর করে কভার করে যাবে। আপনার একদিক দিয়ে অসপিও পড়া হয়ে যাচ্ছে, আবার ডেভিডসনের হচ্ছে থিওরিও পড়া হয়ে যাইতেছে। চেষ্টা করবে যে হচ্ছে রিটেনের সাথে সাথে একবার হলেও আহ মানে জলি স্যারের অসপি বইটা পড়া। আর হচ্ছে লাস্টে হচ্ছে অসপি, আমাদের একটা মিড টার্মে অসপি একটা বই আছে ছোট, ওখানে হচ্ছে হিস্ট্রি টেকিং, কাউন্সিলিং, আমাদের যে টপিকস গুলো আছে অসপির জন্য, এই 4টা জিনিস আপনারা মানে রাখার চেষ্টা করবেন। আমি বলবো যে হচ্ছে আপনারা রেগুলার ক্লাসে আসেন, ক্লাসে এসে হচ্ছে ডেভিডসনটা দাগান সুন্দর করে, দাগিয়ে। আমি জানি যে হচ্ছে 1 সপ্তাহে মানে পড়া অনেক, তাও যা পারেন, যাই পারেন হচ্ছে আপনি এসে রিটেন এসবিএ বা হচ্ছে এসএকিউ পরীক্ষাটা দেন। দরকার হলে দেখে দেখে হলেও দেন। কারণ কি আমরা হচ্ছে 5th ইয়ারের পর আর হচ্ছে রিটেন এক্সাম দেই নাই কিন্তু। সো রিটেন কিভাবে লিখবো এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, যে হচ্ছে ইনভেস্টিগেশন কিভাবে লিখবো, ট্রিটমেন্ট কিভাবে লিখবো, বা হচ্ছে আপনার মানে অ্যান্সারটা কিভাবে করব, এটা অনেক কিছু মানে সমস্যা হয়ে যায়। এজন্য আমি বলবো যে হচ্ছে এখানে আসেন, আপনার হচ্ছে মেন্টর যারা থাকবেন, আপনার যে রিটেনের খাতাটা সেগুলো চেক করে দেওয়া হবে, এবং আপনার যে হচ্ছে ভুল থাকবে সেগুলো আপনার হচ্ছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব।
এটা হচ্ছে রিটেন পার্টটা গেল। রিটেনের জন্য আপনি ডেভিডসন আর হচ্ছে জোলিসার অসপি বই ইজ মোর দেন এনাফ। ডেভিডসন থেকে মেনলি কোশ্চেন আসবে, আর প্র্যাকটিসের জন্য আপনি হচ্ছে রিটেনের এসবিএ যে আমাদের বইটা আছে ওটা পড়তে পারেন। আর অসপি এখন সাধারণত হচ্ছে ধরেন আপনাদের জুনের 1 আর 2 তারিখ, 1 তারিখে এসবিএ, 2 তারিখে ধরেন হচ্ছে এসএকিউ পরীক্ষা হবে। এরপরে এবার যেমন হচ্ছে 14 তারিখে অসপি পরীক্ষা আছে। তো আমরাও ধরে রাখছি যে আপনাদের ইনশাল্লাহ জুনের 14 তারিখে অসপি পরীক্ষা হবে। এই 14 দিন আপনি তো সাথে একবার জলিল স্যার অসপি বই পড়ছেন, সাথে অসপি আমাদের যে হচ্ছে হিস্ট্রি টেকিং কাউন্সিলিং এর বই আছে সেগুলা পড়বেন। ক্লাসের মধ্যে হচ্ছে আমরা এক্সামিনেশন দেখিয়ে দিব, যে হচ্ছে এক্সামিনেশন, তারপর হচ্ছে এক্স রে, ইসিজি ক্লাস, স্পাইরোমেট্রি, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের যে ক্লাসগুলো হবে সেগুলো আপনারা চেষ্টা করবেন যে একটা নোট করে রাখা। যদিও এগুলো জলিল স্যার অসপি বই আছে, তাও আমাদের এখানে ক্লাস হবে। সেই জিনিসগুলো হচ্ছে আপনি টুকে রাখলে আপনার হচ্ছে অসপি এই যে 14 দিনের মধ্যে আপনার দেখা যাবে যে ডিউটি থাকবে, আপনার হচ্ছে জলি স্যার অসপি বই পড়তে হচ্ছে, আবার জেনেসিসে ক্লাস থাকবে। তো 14 দিন হচ্ছে মানে 14 দিন আমি বলবো না, দেখা যাবে যে 10 দিন হিসেবে হাতে হচ্ছে 7 থেকে 10 দিন পাওয়া যায়। এই মানে 10 দিনের মধ্যে আপনাদের খুব কষ্ট হয়ে যাবে। এর জন্য অসপি প্রিপারেশনটা আগে থেকেই একটু নিয়ে রাখবেন। এতে আপনার প্রেশারটা ওই 10 দিনে হচ্ছে মানে খুব কম পড়বে। আর আমি বলবো যে হচ্ছে রিটেনে যেমন ফেল করে অসপিতেও কিন্তু হচ্ছে সেরকমই ফেল করে। এর জন্য হচ্ছে অসপি প্রিপারেশনটা রিটেনের সাথে সাথেই নিবেন। কারণ হচ্ছে ওই টাইমটাতে মানে এত কিছু পড়া খুব মানে হ্যাফাজার্ড হয়ে যায়, কষ্ট হয়ে যায়। আর আরেকটা যেটা বলবো যে মানে আপনার রেগুলারিটি সিনসিয়ারিটিটা হচ্ছে মেনটেন করতে হবে, না হলে জিনিসগুলা মানে হ্যাফাজার্ড হয়ে যায়। ধরেন আপনার অনেক সমস্যার জন্য বা আপনি অসুস্থ থাকলেন, ফ্যামিলি কোনো প্রোগ্রাম আছে, ক্লাস মিস যেতেই পারে। কিন্তু আপনার হচ্ছে ধরেন রেকর্ডেড ক্লাস থাকলো, সেই রেকর্ডেড ক্লাসগুলো হচ্ছে আপনি করে ফেলবেন সাথে সাথে। না হলে দেখা যাবে যে 2-3টা ক্লাস জমে গেলে খুব মানে ফ্রাস্ট্রেটেড লাগে, ডিপ্রেশন লাগে। তো বেশি আমি বলবো যে হচ্ছে পড়া বেশি জমালে মানে আরো বেশি মানে পড়াশোনা করতে ইচ্ছে করবে না। এর জন্য অল্প অল্প করে হলেও দিনে আপনারা পড়াটা পড়ে ফেলবেন। আর আমি বলবো যে হচ্ছে ডেভিড আমার মনে হয়েছে যে মিড টার্ম পরীক্ষা যেটা মিনহাজ মাইশা আপু বলেছে, আবার দুর্নাও বলেছে পাশ করা যায়। কিন্তু এখন যেটা হচ্ছে পাশ করা এখন দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে হচ্ছে এখন যে ব্রাঞ্চের যে সাবজেক্ট গুলা গ্যাস্ট্রো, কার্ডিও, এন্ডোক্রাইন, এরা কিন্তু হচ্ছে এখন মিড টার্ম পাস না করলে কিন্তু নিতে চাচ্ছে না। সো আপনারা ট্রাই করবেন যে হচ্ছে এমন ভাবে প্রিপারেশন নেওয়া যাতে হচ্ছে একবারে পাশ করে যাওয়া। না হলে আপনার দেখা যায় পাশ মানে ফেল, আল্লাহ না করুক যদি ফেল হয়ে যায়, দেখা যায় যে মানে আবার এই সাইকেলের মধ্যে পড়ে যাওয়াটা খুবই একটা মানে ফ্রাস্ট্রেশন চলে আসে। এর জন্য বলবো যে আপনি রেগুলারিটি মেনটেন করেন, মানে এক টার্গেট থাকবে আপনি জুন মাসে একবারে মিড টার্ম পাস করবেন, যেন আল্লাহ আপনাদেরকে সব এই জার্নিটা মানে সহজ করে দেয়। আমি সেই উম, কামনা করছি, এবং সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে। মিনহা যাবো। থ্যাংক ইউ সো মাচ আপু, সবাইকে এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট এমডি ফখরুল হাসান ভাইয়া। আমাদের জেনেসিস এর অত্যন্ত অত্যন্ত যাওয়ার আগে আমরা হচ্ছে আমাদের মিড টার্মের আরেকজন মেন্টর আমাদের সাথে যুক্ত আছেন, এইচ এম সুজাউদ্দিন ভাইয়া, এফসিপিএস ফাইনাল পার্ট ট্রেনি, এমআরসিপি পিসিএস ক্যান্ডিডেট। সুজাউদ্দিন ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ, আমরা ভাইয়ার কাছে কিছু অ্যাডভাইস নিতে চাই পরবর্তী যারা পরীক্ষার্থী তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার এইচ এম সুজাউদ্দিন চৌধুরী। আমি জুলাই 2022 সালে আমাদের এফসিপিএস মিড টার্মটা পাস করি। তো আমরা যখন পাস করছিলাম তখন আসলে আমাদের ব্যাকআপ অথবা অ্যাভেলেবেল রিসোর্সেস বলতে যথেষ্ট পরিমাণ কম ছিল। একই সাথে জাস্ট এর আগে 3টা ব্যাচ পার হওয়ার কারণে আমাদের পর্যন্ত গাইডেন্সটাও যথেষ্ট পরিমাণ কম ছিল। তো আমাদের ওই টাইমটাতে সেই কারণে স্যাররাও যথেষ্ট পরিমাণ লিনিয়েন্ট ছিলেন আমাদেরকে পাস করানোর বেলায়। কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে গত 2 থেকে 3 সেশনের পর্যন্ত স্যারদের জিনিসটা এখন আর মাথার মধ্যে ওইটা নাই যে মানে আমাদের মিড টার্মটা সম্পর্কে সবাই জানে না, মিড টার্মটা কেমন হবে না হবে। স্যারদেরও একটা ক্লিয়ার ডিস্টিংশন আছে এবং আমাদের এখানেও একটা ক্লিয়ার ডিস্টিংশন আছে দ্যাট আমরা কি পড়ে কিভাবে করে যেতে পারবো। এখন জিনিসটা হচ্ছে আমরা, আনিকা আপু একটু আগে কথাটা বললো দ্যাট আমরা ওইরকম কোনো রিটেন এক্সাম এর মাঝখানে দেইনি। একই সাথে হচ্ছে আমাদের পড়ালেখাটা সবসময় হয়েছে স্যারদের কেন্দ্রিক। স্যাররা ওয়ার্ডে আমাদেরকে কিছু বলছে, আমরা ওই জিনিসটা হয়তো দেখে নিছি, বাট একটা ফর্মাল ওরিয়েন্টেশন হয়ে যে আমরা একটা এক্সাম দিয়ে যাব, সেরকম আমাদের ইদানিং কালের মধ্যে ওরিয়েন্টেশন হয়নি।
তো আপনারা যারা ডিসিশন নিছেন কিংবা যারা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছেন আমরা মিড টার্মের প্রিপারেশন কিভাবে নিব, তাদের জন্য আসলে যথেষ্ট পরিমাণ ভালো অপশন আমাদের এই জেনেসিস মিড টার্ম। আপনারা যে আমাদের এখানে আছেন, এই জায়গাটাতেই সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এখানকার ক্লাসগুলো আপনাদেরকে সবগুলো পড়াটাকে গুছিয়ে দিবে, আপনাদের ডেভিডসনটাকে আপনাদেরকে আবার নতুন করে গুছিয়ে দেওয়ার জন্য আমরা সাহায্য করব। এখানে এর থেকে বড় জিনিস যেটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা যারা যারা ভর্তি হয়েছেন তাদের জন্য সবার প্রথম যে জিনিসটা আমার অনুরোধ বলবেন কিংবা বড় ভাই হিসেবে আপনাদের কাছে আমার সবচেয়ে বড় সাজেশন, সেটা হচ্ছে সবাই অফলাইনে প্রত্যেকদিন নিজের ক্লাসটা করতে আসবেন। এর কোনো বিকল্প নেই। আমার বিভিন্ন ডিউটি তারপর ট্রেনিং সবকিছু মিলায়ে আমার এই সময়টা আমি সবসময় খালি রাখছিলাম। আমাদের শনি মঙ্গলবারের এই বিকাল বেলার টাইমটা আমার আর অন্য কোনো কাজ আমি কখনো রাখিনি। এটার রেজাল্ট হিসেবে আমরা পরীক্ষার হলে গিয়ে আমার থেকে কখনো মনে হয় নাই দ্যাট আমি নতুন কোনো কিছু পড়ছি। এখানে আমাদের জেনেসিস আমরা যতক্ষণ আসবো আমাদের যেসব মেন্টররা আছে আমরা চেষ্টা করি হচ্ছে আপনাদেরকে পড়াটা গুছায় দেয়া। এবং অফলাইনে আসলে যেটা হয় আপনার কনসেন্ট্রেশনের ল্যাপটা হয় না, কারণ অনলাইনে যদি একবার অভ্যাস হয়ে যায়, মানে যাদের কাজ মানে অন্য কোনো উপায় নেই তাদের কথা আলাদা, কিন্তু যারা অফলাইনে আসা সম্ভব তারা যদি অফলাইনে আপনারা না আসেন তাহলে সেই ক্ষেত্রে একটার পর একটা শুধুমাত্র স্ট্যাগারিং হতে থাকে পড়াগুলা, আলটিমেটলি গিয়ে পড়াটা শেষ হয় না। আপনাদেরকে আমার রিকোয়েস্ট হবে প্রত্যেকটা দিন আপনারা আসবেন, আপনারা ডেইলি এসে পরীক্ষা দিবেন। এই কথাটা আমি আগে অনেকবার বলতাম এবং আজকে দেখলাম আনিকা আপু সেম কথা বলছে। আপনার যদি পড়া শেষ না হয় কোনো সমস্যা নেই, আপনি আসেন আমাদের এখানে আসেন, বইটা বের করেন, আপনি রিটেন কোয়েশ্চেনটা আনসার দেন। কারণ বইয়ে যেভাবে আছে সেভাবে করে আপনার থেকে যদি আনসার দিতে হয় এই দুইটার মধ্যে যথেষ্ট পরিমাণ ডিফারেন্স আছে। আমি কথা বাড়াতে যাচ্ছি না, আপনাদের পড়ার রিসোর্স থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে এখানে বলে দেওয়া আছে। আমি শুধু এই একটা জিনিসই চাইতেছি আপনারা ক্লাসে আসেন, আমাদের সাথে অফলাইনে যুক্ত হন। আর বাকি মেন্টররা যারা আছে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য অতটুকু পর্যন্ত সবগুলা রিসোর্সেস আপ টু ডেট করে রাখা হয়েছে, যেগুলোর কারণে আপনাদের ইনশাল্লাহ প্রস্তুতি নিতে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপু, আমি আর কথা বাড়াচ্ছি না আর কি, অনেক লম্বা সেশন হয়ে যাচ্ছে সেজন্য। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। জি, আমরা পরবর্তীতে হচ্ছে আমাদের আসসালাম। সাথে যুক্ত আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় মেন্টর ডাক্তার ফখরুল হাসান ভাইয়া। ভাইয়ার কাছে আমরা ভাইয়া এমডি কার্ডিওলজি এফসিপিএস ফাইনাল পার্ট এবং আপাতত কর্মরত আছেন রেজিস্ট্রার হিসেবে জাতীয় হৃদরোগ হাসপাতালে। ফখরুল হাসান ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ভাইয়া হচ্ছে আমাদের পরবর্তী যারা এক্সামিনে আছে এবং আজকে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, থ্যাংক ইউ। সুন্দর করে উপস্থাপনা করছে আমাদের মানে মেডিসিন পার্ট ওয়ান অন্যতম জনপ্রিয় মেন্টর মিনহাজ সুলতানা এখন মিড টার্ম সামলাচ্ছে। তো সবকিছু মিলে থ্যাংক ইউ ভালোই যাচ্ছে ভাইয়া। আশা করি। আর হচ্ছে আমাদের সাথে আছে আনিকা আপু, মেরাঙ্গিস আপু, সুজাউদ্দিন। আহ সব মিলে আমি অনেকক্ষণ আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি প্রায় প্রোগ্রামের শুরু থেকে আছি। যারা প্রোগ্রামে শুনছেন না বা পরবর্তীতে শুনবেন অথবা এই ক্লাসটা ভর্তি হওয়ার পর রেকর্ডেড পাবেন, তাদের জন্য অ্যাকচুয়ালি বিশাল একটা উপকার হবে আর কি এই ক্লাসটা। একবার চিন্তা করছিলাম যে একটা ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনজন মানে বিগ বিগ একটা বলা যায় যে বিগ মেন্টরকে আপনারা উপস্থিত করছেন, প্লাস একজন ফিলিং শেয়ারিং দিল, উনি তার একদম রিসেন্ট পাস্টার হিসাবটা দিল। সো এটা একটা ভালো এক্সপিরিয়েন্স। সাথে যিনি উপস্থাপক উনি তো নর্মালি অনেক বেশি ওয়েল ডিজাইনের ডিজাইন এবং হচ্ছে অল কোঅর্ডিনেটেড, সে আরো সুন্দর করে সবকিছু সামলায়। তো 5 জনের পরে আমাকে কেন, আমার দরকারই ছিল না অ্যাকচুয়ালি। তাই আমি কিছু শিখলাম আজকে প্রোগ্রাম থেকে যে অ্যাকচুয়ালি কি করতে হবে আপনাদেরকে, সেগুলা সব ধরনের ডিরেকশন দেয়া আছে। এখন আপনার কাজ কি? যারা ঢাকায় ট্রেনিং করেন তারা সবাই আসলে হ্যাবিচুয়েটেড থাকে মিড টার্ম পরীক্ষার সাথে বা এসবি এর সাথে, কেস দেখার সাথে, তারপরে হচ্ছে ওএসপি প্র্যাকটিসের সাথে। কিন্তু ঢাকার বাইরে আসলে বিশাল একটা জগৎ ঢাকার বাইরে কিন্তু রয়ে গেছে। প্রাইভেট মেডিকেল কলেজে যারা ট্রেনি আছেন এফসিএস মিড টার্ম দিবেন, তো সরকারি যারা মেডিকেল কলেজে সিআইএমও থেকে শুরু করে বেসরকারি ট্রেনি যারা আছেন যারা পরীক্ষা দিবেন, সো তাদের জন্য সামনের দিনগুলা কেমন হতে যাচ্ছে বা সামনে কিভাবে কিভাবে পড়বেন, এটা কিন্তু আপনার দিক নির্দেশনা নিজেরই তৈরি করে ফেলা উচিত অ্যাকচুয়ালি। আমাদের ঢাকার বাইরে পেরিফেরির মেডিকেল কলেজগুলোতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট পোহাইতে হয় ঢাকার যারা আছে।
ধরেন 2 বছর একটা প্রাইভেট মেডিকেল কলেজে যারা চাকরি করেন তারা চিন্তা করেন যে না, আমি 2টা বছর একটু প্রাইভেট মেডিকেল কলেজে থাকি বা আমার মেডিকেল কলেজে থাকি, তারপরে আমি গভর্নমেন্টে ট্রেনিং এ যাবো, আমার বাসার আশেপাশে থেকে গভর্নমেন্টে ট্রেনিং এ যাবো। সো এইটা অনেকেই চিন্তা করেন। অথবা মিড টার্ম পরীক্ষার পরে কেউ কেউ চান যে একটু সুবিধাজনক জায়গায় ট্রেনিং করার জন্য। আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তারা তো গভর্নমেন্টে থাকা অবস্থায় যেখানে পোস্টিং হয় সেখানে ট্রেনিংটা কন্টিনিউ করতে হয়। ইভেন তো কোনো কোনো সদর হাসপাতালে 2 বছরের ট্রেনিং কাউন্ট হয়। তো সব মিলে আপনি ট্রেনিং কাউন্ট করাতে পারবেন, কিন্তু ট্রেনিং কাউন্ট করানোর পরে পাস করতে পারবেন কিনা এটা হচ্ছে মেইন কনসার্ন। আলটিমেটলি আপনি যত ট্রেনিং করেন না কেন, যত ভালো ট্রেনিং করেন না কেন, আপনি যদি পাস না করেন, আপনাকে আসলে কেউ ভ্যালু করবে না। সো মিড টার্মের পর আবার 6 মাস ট্রেনিং করা যায় পাস না করেও, কিন্তু সেইটা কন্টিনিউশন আপনি পাস করে করা আর পাস না করে করা এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আপনি একবার ফেল করলে আপনার কনসেন্ট্রেশন, আপনার যেই পরীক্ষা যাওয়ার জন্য ট্রেনিং এর জন্য যে স্পিড থাকে সেই স্পিডটা টোটালি নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয়, যারা মিড টার্ম পাস করে তাদের পরবর্তীতে মিড টার্ম পরীক্ষা দিয়ে পরবর্তীতে তাদের আরেকটা নতুন সুযোগ ওপেন হয়ে যায়, সেটা হচ্ছে এমসিপিএস করে একটা ডিপ্লোমা ডিগ্রি সাথে লাগানো। সেই সুযোগটা কিন্তু অনেকেই হারাবে। আবার একই সাথে এটা আপনাকে বুস্ট আপ করবে পরবর্তীতে এফসিএস পার্ট 2 ট্রেনিং এর জন্য। একটা সময় ছিল যে যে এমবিবিএস পাশের পরে সরাসরি রিটেন পরীক্ষা দিত অনেকেই, শুধুমাত্র এফসিপিএস পার্ট 2 সেন্টারে গিয়ে। তার আগে আর তার কোনো পরীক্ষা নাই। কোনো কোনো মেডিকেল কলেজে মাঝে মাঝে একটু মক আয়োজন করা হতো, সেখানে গিয়ে আমাদের ডক্টররা মক দিতেন। আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেছি। আর তার পরবর্তীতে আসলো জেনেসিস পার্ট 2 সেন্টার, সেখানে সবাই একদম সুন্দর করে মক দেওয়া শুরু করলো। এবং মিড টার্ম যেহেতু আমাদের নতুন কনসেপ্ট, এই নতুন কনসেপ্ট হলো প্রায় অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে। সো এই নতুন কনসেপ্টে ইনিশিয়ালি পরীক্ষা হলে গেলেই পাস হয়ে যাচ্ছিল, কিন্তু এইবার গত 2বার আমি রেজাল্ট দেখলাম যে 2বারের রেজাল্টে অনেক অনেক বেশি পরিবর্তন। সেই পরিবর্তনের পিছনে অনেকগুলো কারণ আছে। এক, আমরা যদি সবসময় স্যারদের উপর দোষ দিয়ে দিই সেটা কিন্তু হবে না। হ্যাঁ, আমাদের নিজেদেরও সবসময় একটা ল্যাকিংস থাকেই। স্যাররা চায় যে আমি যতগুলো পরীক্ষার হলে কন্ডাক্ট করছি এ পর্যন্ত বা স্টিল নাও করি, আমাদের করতে হয়, স্যারদের টেন্ডেন্সি থাকে পাশ করানোর জন্য। মানে স্টুডেন্ট খারাপ করে তার একদম সর্বোচ্চ সর্বনিম্ন লেভেলে গিয়ে খারাপ করার পরে স্যারদের ম্যাক্সিমাম স্যারদের টেন্ডেন্সি হচ্ছে পাশ করানো, কিছু কিছু স্যার বাদে আর কি। ম্যাক্সিমাম স্যার হচ্ছে পাশ করানোর জন্য আপনার বসে থাকে। আপনি জাস্ট যাবেন, পরীক্ষাটা একটু তার ফরম্যাট ফলো করে আপনি পরীক্ষা দিবেন, দ্যাট ইজ এনাফ। অনেককে আমি দেখছি, মানে অনেকেই দেখছি যে পারকাশনটা ঠিক মতো করতে পারে না। তাহলে একটা যে মানুষটা পারকাশন করতে পারে না তাকে দেখেই বোঝা যায় যে গত 2 বছর সে কোনো রোগীর গায়ে হাত দেয় না। তার স্কিল না, মানে এক্সামিনেশনে সে হচ্ছে ফ্লুয়েন্টলি সবকিছু এক্সামিনেশন করতে পারতেছে না। এটা দেখে স্যাররা বুঝে যে না, সে 2 বছর কোনো রোগী দেখে নাই। তারপরে সে অসপিতে কিভাবে লিখতে হবে, টু দ্য বলা হচ্ছে যে সব লিখে আসছি কিন্তু অসপি ফেল, মার্কসটা খারাপ যায়। তাহলে টু দ্য পয়েন্টে কিভাবে আনসার করতে হবে, খুব দ্রুত কিভাবে আনসার করতে হবে, সেটা স্কিল না। যেহেতু আমাদের অসপি আমাদের ওভাবে পড়ানো হয়, বাট সেটা পরীক্ষার খাতায় কিভাবে মার্কস আসে, কিভাবে কোয়েশ্চেন আসে সেটা আমরা জানি না। আমাদের প্র্যাকটিসের অভাব। তার পরবর্তীতে ক্লিনিক্যালে রিটেনটা আমরা ঠিক মতো লিখতে পারি না। বললাম যে আমরা অনেকদিন লিখিত লিখি না, তাই আমাদের লেখাটা হয় না। তো একটা ডিজিজের মেইন, মানে একটা ডিজিজের প্রথমে হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো সেট করতে হয়। সেই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা কোন ফরম্যাটে আমি সেট করব, এইটা আমাদের মাথার মধ্যে আসে না। আমরা গুরুত্ব দিই না। আমরা দেখা যায় যে এমন একটা জিনিসকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস নিয়ে আসি, টিবির জায়গায় লিম্ফোমা, লিম্ফোমার জায়গায় টিবি বা বা সিএমএল, ওখানে আমরা এএমএল দিয়ে রাখতেছি। সো অ্যাকিউট কন্ডিশন, ক্রনিক কন্ডিশন, অ্যাকিউটের সাথে কিভাবে ডিফারেন্সিয়াল আমরা সেট করে দিব সেটা আমাদের হচ্ছে না। সিএলডি, টিবি অথবা হচ্ছে যা আমরা রোগীকে ধরাই দিচ্ছি কনস্টিটিভ পেরিকার্ডাইটিস। সো যেটা কমন ডিজিজ কমনলি আমি না লেখে আমরা আমাদের প্র্যাকটিসের অভাবে, আমাদের বইয়ের মধ্যে ঠিক মতো না যাওয়ার অভাবে আমরা আমাদের ডিফারেন্সিয়াল গুলো পর্যন্ত ঠিক মতো লিখতে পারি না। শর্ট আনসার কোশ্চেন গুলো আমরা ঠিক মতো করি না। তারপর হচ্ছে আমরা কিভাবে আনসার গুলাকে লিখতে হয়, কিভাবে ইনভেস্টিগেশন দিতে হয়, ইনভেস্টিগেশনের পরবর্তীতে বেসলাইন ইনভেস্টিগেশন, ডেফিনেটিভ ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন ফর দ্য ট্রিটমেন্ট, তাহলে কোন ফরম্যাটে আমি ট্রিটমেন্ট গুলা, ইনভেস্টিগেশন গুলা দিব সেটা আমাদের ঠিক থাকে না। সেই যে ঠিক করার দায়িত্ব হচ্ছে আপনার নিজের, এবং সেটাতে হেল্প করছে জেনেসিস, বা জেনেসিস মিড টার্ম আপনাদেরকে এটা হেল্প করবে। সো আগামী 6টা মাস জুলাই যারা পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এখন থেকেই আমার মনে হয় যে একটু ভালো করে পড়াশোনা শুরু করা উচিত। আপনি যখনই চিন্তা করেন আমি পড়বো তো, সময় আছে তো, সবই পারি, হ্যাঁ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লেখা কি, আমি তো ট্রেনিং করতেছি, তারপর হচ্ছে অসপি কি, অসপি তো সব সহজ, আমি তো এক্সরে জানি, আমি এক্সরে পণ্ডিত, সিটি স্ক্যানের আমি পণ্ডিত, সিসিজির পণ্ডিত অথবা এমআরআই এর পণ্ডিত, একটা টি2 ইমেজিং এর জায়গায় আমি যদি ডিডব্লিউআই দিয়ে দিই, হ্যাঁ ডিফিউশন ওয়েটেড ইমেজিং দিয়ে দিই, তখনই আমি ধরা।
সো আপনি নিজেকে পণ্ডিত মনে করছেন, পরীক্ষা হলে যে জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি চিনতেছি না, অথবা অথবা আপনি একটা একটা ইসিজি দেখলেন, ডায়াগনোসিস দেখে ফেললেন, করে ফেললেন ইনফেরিয়র এমআই, কিন্তু এটার সাথে আরো অনেক কিছু যে আছে সেই জিনিসটা আপনি জানেনই না। এখানে আপনি কমপ্লিট হার্ট ব্লক আছে আপনি জানেন না, এখানে আরবি ইনফেকশন আছে আপনি জানেন না, এখানে এখানে পোস্টার এক্সটেনশন আছে আপনি জানেন না। বলা হলো ইনফেরিয়মের সাথে রোগীটা শকে আছে, কি কারণে শকে আছে সেটা আপনি বুঝতেছেন না। So, এই জায়গাটায় গিয়ে আমরা ধরাটা খাই। আমরা মনে করছি আমরা সবই পারি, বাট আমাদের মাথার মধ্যে সবই পারা জিনিস পরীক্ষা হলে গিয়ে আমার খাতার মধ্যে আসতেছে না। যদি খাতায় না আসে, আপনি যতই পারেন না কেন, খাতায় না আসলে, পরীক্ষার হলে হাতের আঙ্গুলের মধ্যে না আসলে, স্প্লিন যদি না হাতের মধ্যে না লাগে, লিভার যদি না লাগে, গলব্লাডার যদি না লাগে, ইভেন দো প্যারাওটিক লিম্ফ যদি আপনার হাতে না লাগে, এপিগ্যাস্ট্রিক মাস যদি আপনার হাতে না লাগে, আপনি তো পারবেন না। ইভেন ছোট্ট একটা বাইলেটারাল ফাইন ক্রিপিটেশন অথবা কোর্স ক্রিপিটেশন, কোনটা কি ডিফারেন্সিয়াল? ফাইন ক্রিপিটেশন কখন, কোর্স ক্রিপিটেশন হয় কখন, একই জিনিসকে আমি ডিফেন্ড করে চলে আসতে পারবো। এই জিনিসটা যদি আমি না জানি, পরীক্ষা হলে ওরিয়েন্টেড পড়াশোনা যদি আমি না করি, ডিসকাশনে না যাই, তাহলে আলটিমেটলি সফলতার মুখ দেখা যাবে না। হ্যাঁ, আপনি ইনিশিয়ালি হয়তো মিড টার্মে একটু সফল হয়ে যাবেন, বাট আপনি যথাযথ ওয়েতে যদি না আগান, আলটিমেট সফলতা আপনার কিন্তু এমসিপিএস ডিগ্রিটা কমপ্লিট করা, এফসিপিএস ডিগ্রিটা কমপ্লিট করা, এই দুইটা ডিগ্রিতে যদি আপনি সফল হইতে না পারেন, আপনার তো আসলে মানে কোনোভাবেই এই যুদ্ধ থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবেন না। সো পরিত্রাণ করার জন্য আমার যে কাজটা করতে হবে, আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের জায়গাটা আমি মনে করি যে জেনেসিস এর যেই ওপেন ওয়াইড অ্যাঙ্গেল ওপেন স্পেসটা আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। এবং আপনাদের সাথে যে মেন্টররা আছে, দে আর অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, এবং তারা ম্যাক্সিমামই আমাদের মেহেরাঙ্গেজ আপু এমআরসিপি কমপ্লিট করা, নতুন নতুন অনেকেই যুক্ত হচ্ছেন যারা এমআরসিপি কমপ্লিট করা, তারপরে এমআরসি পার্ট 1 পার্ট 2 পাস করা, মিড টার্ম পাস করা ম্যাক্সিমামই, অনেকেরই এফসিপিএস ট্রেনিং করা শেষ। সো তাদের সাথে যদি আপনারা যুক্ত থাকেন, আই থিঙ্ক আপনার শুধু মিড টার্ম না, আপনার এফসিপিএস পার্ট 2 ফাইনালটাও ক্লিয়ার হবে। আর বেসিক জায়গা থেকে, পড়াশোনার জায়গা থেকে আপনি যখন প্রত্যেকটা রুগী দেখবেন, প্রত্যেকটা ডিজিজ যখন দেখবেন, অবশ্যই আপনার এসবি এর পোর্শনটাকে ক্লিয়ার করে ফেলতে হবে। আপনি এফসিপিএস পার্ট 1 এ যে এসবিএ পড়ছেন, সেম টাইপস অফ এসবিএ আপনি আপনার মিড টার্মে নিয়ার অ্যাবাউট এটা। আমি কালকে একজন পড়তেছিল, তো দেখলাম যে না, এগুলো সবগুলো এসবিএ আমাদের জেনেসিস যে এসবিএ পার বইটা আছে সেটা একটু আপডেটেড ভার্সন বা সেম এসবিএ আপনার ওখানে দেওয়া আছে। এমআরসিপি পার্ট 2 যদি যারা পরীক্ষা দিচ্ছেন বা পার্ট 1 যারা পরীক্ষা দিচ্ছেন, তারা বুঝবেন যে বাংলাদেশি মিড টার্ম বা বাংলাদেশের এফসিএস পার্ট 1 এর এসবিএ খুব বেশি কঠিন কিছু না। মাঝে মাঝে সরাসরি বই থেকে তুলে দেয়, সেই বইয়ের লাইনটা আমাদের ভুলে যায়। তো সেই লাইনগুলো কিভাবে পড়তে হবে, সেই লাইনগুলো কোন জায়গায় দাগাইতে হবে, এটা পার্ট 1 আপনারা দেখছেন, সেম জিনিসটা আবার রিক্যাপ করেন, সেম জিনিসটা আবার পড়েন। সো এসবিএ সাথে আমাদের একটা লং কোয়েশ্চেন অথবা হচ্ছে কিছু শর্ট কোয়েশ্চেনের সমন্বয়ে আপনার এফসিএস পার্ট মিড টার্মে রিটেন, সেই রিটেনটা আপনি কভার করেন। কভার করার আগে থেকে আপনাকে প্রস্তুত হতে হবে আপনার অস্কির জন্য, আপনার ক্লিনিক্যালের জন্য। এবং আশা করি আপনার সামনের দিনে আপনি যদি ভালো মতো নিজেকে প্রস্তুত না করেন, সেটা ঢাকার বাইরে যেইখান থেকে আপনি পরীক্ষা দেন না কেন, সবার জন্যই সেম সিস্টেম। বাট ঢাকার বাইরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকেন। ঢাকার বাইরের ইনস্টিটিউটের অবস্থাটা আমার কাছে মনে হয় যে কি তাদের অনেকটাই দিক হারা থাকে আর কি, মানে দিশেহারা অবস্থায় থাকে। হ্যাঁ, এক দুইবার ফেল হয়ে তারপরে পাশ হয়, বাট মিড টার্ম ফেল হওয়ার মতো পরীক্ষা না, মিড টার্ম ফেল হওয়ার মতো পরীক্ষা না, যেটা এখনো হচ্ছে। সো গতবার হয়তো বিসিএস ছিল দেখে অনেকে পরীক্ষা দেয় নাই, তাই তাদের ফেল আসছে। বাট পরীক্ষা দিয়ে ফেল করাটা অসম্ভব যদি জেনেসিস মিড টার্মের সাথে আপনি থাকেন। সো আপনাদের মিড টার্মের সাথে থাকার জন্য আমরা রিকোয়েস্ট করছি। এবং এই ক্ষেত্রে ডক্টর মিনহাজ সুলতানা আছে, তারপর হচ্ছে আমাদের তহিদা পলি, নাদিয়া জামান, আনিকা আপু আছে, মেহরাঙ্গিজ আপু আছে। সো সবার সমন্বয়ের একটা ভালো টিম আপনারা পাচ্ছেন। সেই টিমের কাছে আপনি নিজের অবস্থাটাকে তুলে ধরেন, আপনি ইনশাল্লাহ সফল কাম হবেন। আপনার জুলাইয়ের সফলতা কামনা করছি। আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ফখরুল হাসান ভাইয়াকে। ভাইয়া অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় পয়েন্ট আউট করেছেন। আশা করি পরবর্তী পরীক্ষার্থীদের জন্য এগুলো খুব হেল্পফুল হবে। আমাদের সাথে যারা যুক্ত আছেন আজকের প্রোগ্রামে, তাদের আহ, কারো কোনো কোশ্চেন আছে কি? পার্টিসিপেন্ট যারা আছেন, কার কোনো কোশ্চেন না থাকলে আমরা সেশনটা শেষ করব। অনেক বড় সেশন ছিল আমাদের, মানে সিনিয়র অনেকজন মেন্টর যেহেতু যুক্ত হয়েছেন, সবাই অনেক আহ সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। পরবর্তী পরীক্ষার্থী যারা আছেন তারা কেউ কোনো কোশ্চেন করবেন কি, যারা পার্টিসিপেন্ট আছেন?
হ্যাঁ, একজন হচ্ছে চ্যাট বক্সে কোশ্চেন করেছেন যে ফার্স্ট ক্লাস কবে। ক্লাস আপু হচ্ছে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, ভর্তি যারা হয়েছেন সেই গ্রুপে হচ্ছে আপডেট দিয়ে দেওয়া হবে। আর পার্সোনালিও হচ্ছে আপনারা মেসেজ পাবেন যে হচ্ছে কবে কোন ক্লাস। ঠিক আছে, আমাদের শিডিউলটা রেডি হলেই আপনাদের জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আর কেউ কিছু জানতে চান? ওকে, কারো কিছু জানা না থাকলে আহ আরেকজন জানতে চেয়েছেন যে হচ্ছে রিটেন এইট বুকটা জেনেসিসে পাবো। হ্যাঁ আপু, বাংলামেড পাবলিকেশনেও পাবেন। আমাদের যে বাংলামেড পাবলিকেশন আছে হচ্ছে জেনেসিস কাটাবন মোড়ে, সেখানেও পাবেন। আবার হচ্ছে মিটার্ম সেন্টার থেকেও আপনি কালেক্ট করতে পারবেন। ওকে, আর কেউ কিছু কোশ্চিন করবেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত বড় সেশন এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।